রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় ওস্তাদ মাওলানা শের মোহাম্মদ মাওলানা আসলাম কাজী, সম্মানিত শরিয়ার ছাত্র ভাইয়েরা, অনেক সময় পার হয়ে গেল, আপনারা কষ্ট করে এসেছেন এবং লম্বা সময় ধরে অপেক্ষা করছেন। জাযাকুমুল্লাহ খায়রান। আমি চেষ্টা করব সংক্ষেপে আমার আলোচনা শেষ করতে। ফর্মালি আমার ইসলাম সম্বন্ধে স্টাডি করার ইচ্ছা হয়েছিল 2004 সনে। তখন আমি লুইজিয়ানা টেক ইউনিভার্সিটির প্রফেসর। তো কিভাবে আমি স্টাডি করব ফর্মালি সেটা জানতাম না। তো আমার এক ফ্রেন্ড ছিল সুদানিস, ডক্টর আব্দুল হামিদ বশির। উনি ছিলেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের চিফ ইকোনমিস্ট, জেদ্দা বেসড। তো উনি আমাকে সাজেস্ট করলেন যে তুমি এক কাজ করতে পারো, একটা প্রোগ্রাম আছে ডিস্টেন্ট এডুকেশন। ওইটা ওই যে ইজিপ্টের আল আজহার ইউনিভার্সিটি একটা প্রোগ্রাম ডেভেলপ করেছে ইংরেজিতে, 4 বছরের প্রোগ্রাম। সেটা ওই ভার্জিনিয়ার থেকে তারা অপারেট করতো। তো বলে যে এটা ডিস্টেন্ট এডুকেশন, মানে তোমার চাকরি করবা, ইউনিভার্সিটিতে পড়াবা, আর ওইটাও পড়তে পারবা, অসুবিধা নেই। আর এটা ইংলিশে আছে, সেটা তুমি করতে পারবা। তো সেটা করলাম আমি 4 বছর। এর আগে আমার ইসলামের এডুকেশন ছিল ওই ক্যাজুয়ালি কিছু বই পড়লাম, ইসলামিক সেন্টারের প্রোগ্রামসগুলি অ্যাটেন্ড করতাম, তারপর ইসলামিক কনফারেন্সেসগুলি ওগুলি অ্যাটেন্ড করতাম, শিকাগো, হিউস্টন, ড্যালাস, ওখানে যেগুলি হতো আর কি, ওই নর্থ আমেরিকার স্কলার্সদের লেকচার শুনতাম। তারপরে অনেক বছর পার হয়ে গেল, অনেক ঘটনা ঘটলো। 2018-তে ডিসাইড করলাম যে পার্মানেন্টলি বাংলাদেশে যে বাংলাদেশেই থাকবো। 33 বছর পরে আর কি এই ঘটনাটা ঘটলো। তো এখানে আসলাম, আসার পরে ভাবলাম যে আরবিটা তো শেখা হলো না, আর এই এডুকেশনটা কন্টিনিউ করা দরকার আর কি। তো এই ধরনের প্রতিষ্ঠান খুঁজছিলাম। তখন ওই মুফতি লুৎফর রহমান ফরাজি সাহেবের যে নৈশ মাদ্রাসা, সেটার খবর পেলাম। তো ওখানে যাওয়া শুরু করলাম। তো ওখানে 1 বছর 3 মাস 4 মাস গেলাম। সেকেন্ড ইয়ারে উঠলাম, উঠে দেখলাম যে ক্লাসে আমি একা হয়ে গেলাম আর কি। তো সেই মুহূর্তে এই যে জহির ভাই আমাকে বলল, এইটার খবর দিল যে ওখানে আপনি চেক করে দেখতে পারেন। তো একসাথেই আমরা এখানে আসলাম, তারপরে এখানে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, প্রথমেই আমরা দেখলাম এখানে ওই মেশকাতের এই প্রশাসন এবং বিচার কার্যর চ্যাপ্টারের হাদিসগুলি পড়ানো হচ্ছিল। তো সেগুলি আমরা পড়ছিলাম। তো পড়ার সময় আমার মনে হচ্ছে যে এই যে এখানে যে দিক নির্দেশনাগুলো আছে গুড গভর্নেন্সের জন্য, এগুলি খুবই মূল্যবান এবং এগুলি মানুষ জানে না, মানে বিশ্ববাসী তো জানেই না, মানে আমরা মুসলমানরাও অনেকে জানি না যে এগুলিকে যদি রিপ্যাকেজিং করে একটা বই আকারে এই শ্রেণীর মানুষের কাছে পৌঁছানো যায়, হয়তো একটা দাওয়াতের কাজ হবে। তো আমরা উস্তাদদের সাথে আলোচনা শুরু করলাম। উস্তাদরা আমাদেরকে ভীষণ এনকারেজ করলেন এবং নানানভাবে সাহায্য করলেন, অনুপ্রাণিত করলেন। তো আমরা এই হাদিসগুলি জড়ো করার শুরু করলাম। তো প্রথম দিকে জানা ছিল না যে মানে ফাইনাল প্রোডাক্টটা কি হবে। তো জড়ো করার পরে ভাবলাম যে মাঝে মাঝে এমন কথা শোনা যায় যে এই বইয়ের মধ্যে দুর্বল হাদিস আছে বা ফ্যাব্রিকেটেড হাদিস আছে, এই বই পড়া যাবে না। তো ভাবলাম যে এইটার থেকে বেঁচে থাকতে হবে। কি করা যাবে, যে এখানে শুধু অথেন্টিক এবং গুড গ্রেডেড হাদিসগুলি রাখা হবে আর কি। এখন সেটাও তো একটা ডিসিশনের ব্যাপার, কারণ এগুলি বিভিন্ন স্কলার্স অথেন্টিকেশন করেছে এবং তাদের মধ্যেও ডিফারেন্সেস আছে আর কি। তো আমরা যেটা সহজলভ্য সেটাই একটা অথেন্টিকেশন ব্যবহার করলাম। তাতে করে ওই চ্যাপ্টারে 126টা হাদিস ছিল, আমাদের হাদিসের সংখ্যা হয়ে গেল 88। তারপরে আমরা ভাবলাম যে এই হাদিসগুলিকে ব্রড টপিক তো আমরা জানি, প্রশাসন এবং বিচার কার্য,
তো এগুলিকে আরও সাব টপিকে ভাগ করলে তাহলে রিডারদের জন্য এটা ইন্টারেস্টিং হবে, ইজি হবে। তো আমরা 10টা চ্যাপ্টারে ভাগ করার চেষ্টা করলাম, যে প্রশাসকদের বৈশিষ্ট্য, দায়িত্ব, জনগণের প্রতি সহনশীলতা, জনগণের দোষ ত্রুটি এবং শাসকদের করণীয়, শাসকদের বেতন, হাদিয়া, ঘুষ, তারপরে শাসকদের অপকর্ম এবং তাদের শাস্তি, তারপরে ক্ষমতা চেয়ে পাওয়া, নেতৃত্ব চেয়ে পাওয়া, জনগণের আনুগত্য, অবাধ্যতা, শাসকদের সান্নিধ্য, বিচারকদের বৈশিষ্ট্য, দায়িত্ব এবং বিচার কাজের মূলনীতি, এগুলি ছিল 10টা চ্যাপ্টার। তো এখন এই যে হাদিসগুলিকে এই 10টা চ্যাপ্টারে ভাগ করলাম, এই ভাগটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না, মানে ব্যাপারটা এমন না, খুব স্ট্রিক্ট ডিভিশন কিন্তু না। একটা হাদিস যেটা আমি চ্যাপ্টার 1-এ দিলাম সেটা কিন্তু চ্যাপ্টার 10 বা 6, 7-ও যেতে পারত। সুতরাং এই লাইনে কিন্তু এটা আরও রিফাইন করার সুযোগ অবশ্যই আছে আর কি। তো কোনো চ্যাপ্টারে হাদিসের সংখ্যা কম, কোনো চ্যাপ্টারে বেশি। যেমন 3 নম্বর চ্যাপ্টার, যেখানে জনগণের দোষ ত্রুটির কথা বলা হয়েছে, ওখানে 2টা হাদিস। এবং সবচেয়ে বড় চ্যাপ্টারটা ছিল চ্যাপ্টার 7, জনগণের আনুগত্য, অবাধ্যতা, এখানে 23টা হাদিসের মতো আছে। তারপরে আমরা যেটা করলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার শুরুতে হাদিসগুলোর একটা সামারি দেওয়ার চেষ্টা করলাম এবং কন্টেম্পোরারি সিচুয়েশনের একটা ব্রিফ আলোচনা রাখার চেষ্টা করলাম। তারপরে আমাদের মনে হলো যে এখানে তো অনেক ডিসিপ্লিনারি জার্গনস আছে, অনেক ভোকাবুলারিজ আছে। আমাদের রিডার তো আমরা ধরে নিছি এরা ইসলাম সম্বন্ধে তেমন একটা জানেন না। তো আমরা চাইলাম যে সবগুলি শব্দ, যেগুলি একটু টার্মস আর কি, ভোকাবুলারিজ, জার্গনস, এগুলির একটা ব্যাখ্যা দেওয়া দরকার। তো আমরা ফুটনোটসে সেগুলির ব্যাখ্যা দিলাম। 202টা এরকম ফুটনোটস ব্যবহার করা হলো, যেন এমন কোনো শব্দ না থাকে যেটার কোনো অর্থ কেউ জানলো না, এরকম যেন না হয়। তারপরে আরেকটা জিনিস দেখলাম যে এখানে আমরা যে হাদিস সংকলনগুলো ইউজ করেছি রেফারেন্স হিসাবে, 18টা ছিল। তো কারো মনে প্রশ্ন আসতে পারে যেগুলি কী জিনিস। বুখারি তো বুখারি, সিয়াসিত্তার বাইরেও তো আরও 12টা আমরা ইউজ করেছি, শোয়াবুল ইমান এরকম। তো সেগুলিরও একটা সংক্ষিপ্ত বিবরণী আমরা দিলাম পিছনে। তারপরে থাকলো যে হাদিস ন্যারেটার্স, এটাও তো অনেকগুলি ন্যারেটার্স সেখানে ছিল, প্রায় 50 জনের মতো। তো তাদের কিছু সংক্ষিপ্ত বিবরণীও আমরা ইনক্লুড করলাম। তারপরে ভাবলাম যে বাংলার সাথে ইংলিশটাও দিয়ে দিই আর কি। তো ইংলিশটাও রাখলাম, যেন ইংলিশ স্পিকিং তারাও পড়তে পারে, আর যারা ইংলিশ পড়তে পছন্দ করে তারাও যেন পড়তে পারে। তো এই করতে করতে আমরা মাঝে মাঝে এক নাগারে কাজ করতে পারি নাই, মাঝে মাঝে আপনার কাজ বন্ধ ছিল। মনে হয় টোটাল 1 বছর 5 মাসের মতো লেগেছে। এই মাসেই এটা প্রকাশিত হয়েছে, কামিয়াব ডিজাইন এটা প্রকাশ করেছে আর কি, কামিয়াব ডিজাইন। তো নেক্সট যে কমেন্টসগুলো আমি করব সেগুলি আমার কিছু অবজারভেশনস আর কি, কিছু অপিনিয়ন্স। আমি ট্রুথ ক্লেম করছি না আর কি, অপিনিয়ন্স তো অপিনিয়ন্স। তা আমার কিছু অবজারভেশনস আর কি। এই হাদিসগুলি যখন আমি দেখলাম, এর মধ্যে যে সমস্ত আদর্শ, যে সমস্ত দর্শন, আপনার এই যে শাসকদের, প্রশাসকদের, অ্যাডমিনিস্ট্রেটরদের রেসপন্সিবিলিটিস, অ্যাকাউন্টেবিলিটিস, এথিক্স, মরালিটিস, তাদের আপনার ইটারনাল পানিশমেন্ট, রিওয়ার্ডস, এই যে জনগণের অধিকার, তারপরে জনগণের মৌলিক চাহিদা পূরণ, আপনার জুলুম দূর করা, পক্ষপাতিত্ব দূর করা, এই যে সুন্দর সুন্দর কথাগুলি, আমি দেখলাম যে এই আদর্শগুলি, এই কথাগুলির অনেকগুলি কিন্তু মানে ওয়েস্টার্ন সোসাইটিজের থিঙ্কার্সরা, ফিলসফার্সরা তাদের নিজেদের হিসেবে তারা চালাচ্ছে। হাদিসের কোনো রেফারেন্স কিন্তু সেখানে নাই, কিন্তু তাদেরও 1000 বছর আগে হাদিসে সেগুলি ইনকর্পোরেটেড। আমি কয়েকটা এক্সাম্পল দিলে হয়তো ব্যাপারটা বোঝা যাবে। আমরা যদি আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের দিকে তাকাই আর কি, এটা তো একটা বিখ্যাত ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টের সবচেয়ে বিখ্যাত স্টেটমেন্ট যেটা, সেটা বলছে
all people are endowed with the unalienable rights to life, liberty and pursuit of happiness. চমৎকার কথা, সুন্দর কথা। কি বলতেছে যে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে প্রাকৃতিকভাবে সে কতগুলি অধিকার নিয়ে আসে। সে অধিকারগুলি কি? রাইটস টু লাইফ, তার জীবনের অধিকার, তার জীবনের নিরাপত্তা, সে নিরাপদভাবে জীবনযাপন করবে, তার জীবনের ক্ষতি কেউ করতে পারবে না, এটা তার অধিকার। আরেকটা বলতেছে যে লিবার্টি, সে স্বাধীনভাবে জীবনযাপন করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে তার কাজকর্ম করবে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, স্বাধীনভাবে সে কথা বলবে, এটা তার অধিকার। এবং তারপরে বলতেছে পারসুট অফ হ্যাপিনেস, তার মানে যে সে দুনিয়াতে সুখী হতে চায়, সুখী হওয়ার জন্য সে বিভিন্ন প্রচেষ্টা চালায়, এটা তার অধিকার। সমাজের দায়িত্ব এই অধিকার দেওয়া এবং এই অধিকারকে ফ্যাসিলিটেট করা। এবং এই অধিকারগুলি প্রোটেক্ট করবে কে? সরকার, গভর্নমেন্ট হলো এই অধিকারগুলি প্রোটেক্ট করবে। এখন আমরা যদি বলি যে এই আইডিয়াসগুলি আসলো কোথা থেকে, তোরা বলবে যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যারা লিখেছেন এটা একটা কমিটি ছিল। এই কমিটি ছিল থমাস জেফারসন, জন অ্যাডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, রবার্টস লিভিংস্টন এবং রজার শেরম্যান, তারা লিখেছে। তারা এই আইডিয়াসগুলি পেল কোথায়? তখন তারা বলবে যে ইউরোপিয়ান রেনেসান্স ফিলসফার্স, জন লক, থমাস হবস, ভলটেয়ার, তারাই বলে গেছে লিবার্টি, প্রপার্টি, রাইটস টু লাইফ, লিবার্টি, প্রপার্টি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ রিলিজিয়ান, এই সমস্ত কথাবার্তা তারাই বলে গেছে। কিন্তু আমরা যখন আপনার এই হাদিসগুলির দিকে দেখি, ওখানে দেখি যে এই জিনিসগুলি আরও সুন্দরভাবে, আরও বিস্তারিতভাবে কিন্তু এখানে বলা আছে। যেমন আপনি ধরেন রাইটস টু লাইফ, এই হাদিসে কিন্তু স্পষ্ট আছে শাসকদের দায়িত্ব হলো জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করা সমাজে। সে নিরাপত্তার সাথে জীবনযাপন করবে, অন্যায়ভাবে তার জীবন কেড়ে নেওয়া যাবে না। সেটা যদি করা হয় সে ইটারনালি পানিশড হবে, পরিষ্কার কিন্তু সেখানে আছে। কিন্তু হাদিসের ক্রেডিট কিন্তু কেউ দিচ্ছে না, ক্রেডিট তারা নিয়ে নিচ্ছে। তারপরে আপনি যদি অধিকারের কথা বলেন, এই হাদিসে সমস্ত মানুষের অধিকারের কথা। তাকে যেমন তার ভুল ত্রুটিগুলি পেছনে লেগে থাকা যাবে না, মানে কিছু কিছু ভুল ত্রুটি বা অনেক ভুল ত্রুটি ইগনোর করতে হবে, সহনশীল হতে হবে জনগণের প্রতি, জুলুম দূর করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, তারপরে সুশাসন কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। এগুলো কি? এগুলি তো মানুষের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো এগুলো। এখন মানুষের অধিকার এবং সরকার, এই দুইটার রিলেশনশিপ কিন্তু ইনভার্স, মানে বিপরীতমুখী। সরকারের ক্ষমতা, সরকারের ইন্টারভেনশন, সরকারের কন্ট্রোল যত বাড়তে থাকে মানুষের অধিকার কমতে থাকে। এবং সরকারকে কেন আমরা মেনে নিলাম, কেন সরকার নেসেসারি? কারণ ওয়েস্টার্ন ফিলসফাররা এটা ফিলোসফাইজ করেছে, কিন্তু হাদিসে তো সরকারের রেকগনিশন অনেক আগেই আছে। তাদের ফিলসফি কি? যে সরকার ছাড়া মানুষ ন্যাচারাল স্টেটে তারা ব্রুটাল, তারা ন্যাস্টি, তারা সলিটারি, তারা সেলফ সেন্টার্ড, ইন্ডিভিজুয়ালিস্টিক। যদি সরকার না থাকে মানুষের রাইটস টু লাইফ, লিবার্টি, পারসুট অফ হ্যাপিনেস, প্রপার্টি এগুলো এনশিওর করা যাবে না। তো সরকার থাকলো, আছে, তো সরকারের রেকগনিশন তো হাদিসেও আছে। এই 1400 বছর পরে বা 1200 বছর পরে তাদের থেকে তো শেখার প্রয়োজন নেই, কিন্তু তারাই সেটাকে প্রচার করছে, এটা তাদের চিন্তার থেকে উদ্ভূত। এখন এই যে সরকারের যে রিলেশনশিপটা, এখানে একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার। যে সরকার, আমরা যখন সরকারকে মেনে নেই, আমরা কিন্তু আমাদের কিছু স্বাধীনতাকে স্যাক্রিফাইস করে দিই, এটা সরকারের কন্ট্রোলে চলে যায়। তো কতটুকু আমরা দিলাম, কতটুকু সরকার আমাদের কন্ট্রোল করবে, এটা একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে। সরকার যদি বেশি কন্ট্রোল করে, বেশি ইন্টারফেয়ার করে আমাদের জীবনে, তাহলে জুলুম বাড়বে, ইনসাফ নষ্ট হবে। আবার যদি খুব কমে যায়, তখনও দেখা যাবে যে আমাদের রাইটসগুলি প্রোটেক্টেড হচ্ছে না। তো এখানে একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে।
আমরা যদি হাদিসের দিকে তাকাই, দেখেন এখানে চমৎকার ব্যালেন্সিংয়ের দিক নির্দেশনা আছে, সহনশীলতা, জনগণের ভুল ত্রুটির পিছনে লেগে থাকা যাবে না, জুলুম দূর করা, ইনসাফ কায়েম করা, অধিকার প্রতিষ্ঠা করা। তো এগুলির দিকে আমরা যদি দেখি, এখানে কিন্তু একটা সরকার আর মানুষের ফ্রিডমের মধ্যে একটা ব্যালেন্স কিন্তু সেখানে আরও স্পেসিফাইড হাদিসগুলির মধ্যে। আমরা নেক্সট ইস্যুটা যেটা আমরা দেখি যে পারসুট অফ হ্যাপিনেস, এটা মানুষের নিড ফুলফিলমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড। তো ওয়েস্টার্নার্সরা তারা ক্লেম করতেছে যে তারা মানুষের যে বেসিক নিডটাকে তারা আর্টিকুলেট করেছে কিভাবে, এটা বিভিন্ন নামে তারা বলে কনজাম্পশন বাস্কেট বা বেসিক নিডস, এবং সেটাকে তারা এখন ডিফাইন করছে যে মানুষের বেসিক নিডস কোনগুলো। ফুড একটা, তার হাউজিং, তার ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, পার্সোনাল কেয়ার আইটেমস মানে তার কাপড় চোপড়, সাবান, টুথপেস্ট এগুলো। তারপরে তার মেডিকেল কেয়ার, অসুস্থ হবে তার চিকিৎসা দরকার, তার এডুকেশন, তার বাচ্চাদের এডুকেশন লাগবে, তারও এডুকেশন লাগবে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য। তারপরে এন্টারটেইনমেন্ট, প্রত্যেক মানুষের কিছু না কিছু এন্টারটেইনমেন্ট প্রয়োজন। দেন রিটায়ারমেন্ট, যে সে তো একসময় কাজ করবে না, সে চলবে কিভাবে, এটি নিয়েই কিন্তু বেসিক। এই আইডিয়াটা আসলো কোথা থেকে? এই আইডিয়াটা দেখা যায় তারা ক্লেম করছে যে তারা এটাকে রূপ দিয়েছে এইভাবে, এবং এর মধ্যে কয়েকজন চ্যাম্পিয়নের কথা চলে আসে, যেমন হেনরি ফোর্ড। এই আপনার 20th সেঞ্চুরির গোড়ার দিকে যখন সে আপনার অ্যাসেম্বলি লাইন যে কনসেপ্টটা চালু করেছিলেন, ম্যাস প্রোডাকশন সিস্টেম চালু করেছিলেন, যার মাধ্যমে সে ফোর্ড মডেল টি গাড়িটা ম্যাস প্রোডাকশন শুরু করেছিলেন অ্যাসেম্বলি লাইনের মাধ্যমে। তখন তিনি বেসিক নিডটাকে আর্টিকুলেট করেছিলেন। উনি বলেছিলেন যে আমার শ্রমিকের স্যালারি এমন হতে হবে যেন তারা আমার ফ্যাক্টরির প্রোডাক্ট কিনতে পারে, মানে আমার ফ্যাক্টরিতে গাড়ি হচ্ছে, এই গাড়ি যেন সে কিনতে পারে। তার মানে তাকে সে এলিভেট করলো। তারপরের থেকে কিন্তু তারা মানে এই ওয়েস্টার্ন সোসাইটিসগুলো অনেকাংশেই কিন্তু বেসিক নিড ফুলফিল এই ক্ষেত্রে তারা সফল। মানে ওখানে একটা ব্লু কালার ওয়ার্কার বা ফ্যাক্টরি ওয়ার্কারের ছেলেমেয়েরা কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস হতে পারে, সরকারি অফিসার হতে পারে, ম্যানেজার হতে পারে। যদি কম্পেয়ার করি আমাদের দেশে, আমাদের ফ্যাক্টরি ওয়ার্কার্স, ব্লু কালার ওয়ার্কার্স, গার্মেন্টস ওয়ার্কার্স 8-10 হাজার, তার ছেলেমেয়েরা কিন্তু কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে না, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস হতে পারে না, সরকারি অফিসার হতে পারে না। কি হয়? সে আবার ফ্যাক্টরি ওয়ার্কার হয়, রিক্সা চালক হয়। সেই পথ তার জন্য বন্ধ, কারণ আমরা এখনও ওই বেসিক নিডের কনসেপ্টটা আমরা এখনও অ্যাবজর্ব করতে পারিনি, এখনও সেটা আমরা ইমপ্লিমেন্টেশন হয়নি। কিন্তু আপনি দেখেন হাদিসে আসেন, এখন হাদিস কি বলছে? যে শাসকদের দায়িত্ব হলো জনগণের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করা, তাদের সমস্ত চাহিদা পূরণ করা, এবং এটাকে ফার্দার স্পেসিফাই করা হয়েছে যে একজন শাসক সে যখন শাসন কার্য নিয়োজিত হবে, তার যদি বাড়ি না থাকে রাষ্ট্র তাকে বাড়ির ব্যবস্থা করে দিবে, তার যদি স্ত্রী না থাকে রাষ্ট্র তার স্ত্রীর ব্যবস্থা করবে, মানে স্ত্রীর খরচ বহন করার মতো তাকে স্যালারি দিবে, তার যদি খাদেম না থাকে তাকে খাদেম দিবে। ওখানেই কিন্তু তার বেসিক নিডকে ডিফাইন করা হচ্ছে। কিন্তু দেখেন আমরা কিন্তু দেখছি যে এগুলির সমস্ত স্রষ্টা হচ্ছে ওয়েস্টার্ন ফিলসফার্স বা ওয়েস্টার্ন থিঙ্কার্স। এইটা কেন হলো? কারণ আমরা আমাদেরটাকে প্রচার করতে পারিনি, বিশ্ববাসীর কাছে আমরা জানাতে পারিনি যে আমরা কী নিয়ে আছি, আমাদের হেরিটেজ কী। এই সমস্ত যে আদর্শ, বেস্ট যত আদর্শ, বেস্ট যত দর্শন, এগুলির সোর্স কী? সোর্স তো কোরআন আর হাদিস, এর বাইরে তো আর বেস্ট থাকার কথা না। তো এইটা কেন হলো? এটার একটা এক্সপ্লেনেশন হতে পারে যে মিডিয়া তো কন্ট্রোল করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এই প্রসঙ্গে একটা কথা বলা যেতে পারে, বেন ব্যাগজিকিয়ান একজন ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, জার্নালিস্ট ছিলেন এবং মিডিয়া ক্রিটিক্স ছিলেন, এবং উনি এই ফিল্ডের একজন এক্সপার্ট, একজন অথরিটি। জার্নালিজম, মিডিয়ার
যে সর্বশ্রেষ্ঠ 2টা পুরস্কার, পিবডি অ্যাওয়ার্ড, পুলিৎজার প্রাইজ, উনি দুটোটাই পেয়েছিলেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের প্রফেসর ছিলেন, 2016-তে মারা গেছেন। তো ওনার একটা ফেমাস বুক ছিল দ্য মিডিয়া মনোপলি, যেটা পরবর্তীতে আবার রিভাইজড হয়েছে দ্য নিউ মিডিয়া মনোপলি। তো ওখানে উনি দেখাতে চাচ্ছেন কিভাবে এই মিডিয়াটা মনোপোলাইজড হয়ে গেছে। একসময় দেখেন হান্ড্রেডস অফ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া অর্গানাইজেশন ছিল, তার মানে কি হান্ড্রেডস অফ ইন্ডিপেন্ডেন্ট আইডিয়াস আসছিল। সেটার থেকে এখন এটা 5টা গ্লোবাল কর্পোরেশনের আন্ডারে চলে গেছে। তো এখন আপনার কয়টা অল্টারনেটিভ আইডিয়াস আছে? 5টা। এবং তারা কাদের ইন্টারেস্ট সার্ভ করছে? কর্পোরেট ওয়ার্ল্ড। এবং তারা সমস্ত দুনিয়ার ইনফরমেশন সোর্সগুলিকে স্যাচুরেট করে রেখেছে। তারা যেই সমস্ত ইনফরমেশন ফিড করতেছে সেগুলি আমাদের মিডিয়া থেকে রিপ্লে হয়ে বের হচ্ছে, সেগুলি আমাদের কানে ঢুকছে, সেগুলি আমাদের চিন্তার মধ্যে ঢুকছে, ব্যাপকভাবে সেগুলি দিয়ে আমরা ইনফ্লুয়েন্স। তারা কি হাদিস প্রচার করবে? তারা তো হাদিস প্রচার করবে না। তারা তো প্রচার করবে তাদের যে সমস্ত ভালো আদর্শ আছে, দর্শন আছে, সেগুলি আমরা দেখি, সেগুলির উৎপত্তিস্থল তো হাদিস, কোরআন। কিন্তু তারা তো হাদিস কোরআনকে প্রমোট করবে না, কখনোই করেনি। তো আমরা এখন এই অবস্থায় পড়ে আছি যে আমরা বিশ্ববাসীকে তো জানাতেই পারি নাই, আমাদের মুসলিম সমাজে মুসলমান আমরাও সবাই জানতে পারি নাই যে আমাদের যেই সেক্টর, যে টার্গেট অডিয়েন্সের জন্য এই বইটা আমরা করার চেষ্টা করেছি, তাদের কয়জনে জানে এই সমস্ত ইনফরমেশন। তারা হয়তো থমাস হবস পড়বে, ভলটেয়ার পড়বে, অথবা থমাস জেফারসন পড়বে, তারা তো এই মেশকাত, এই হাদিস এগুলি পড়বে না। তো তাদেরকে তাদের প্যালেটেবল করে, তাদের রুচি অনুযায়ী তাদের কাছে প্রেজেন্ট করতে হবে। এখন কথা হলো যে এখন তো এই সিচুয়েশন, আমরা তো এই গ্লোবাল মিডিয়া কর্পোরেশনের সাথে মানে হেড অন কম্পিট করতে পারবো না, সেই ক্যাপাসিটি আমাদের নাই। তো আমাদের করবোটা কি? যারা বিজনেস পড়েছেন আপনারা জানেন, যখন আপনি হেড অন কম্পিট করতে না পারেন তখন নিচ স্ট্র্যাটেজি ফলো করেন, ছোটো ছোটো সেগমেন্টকে টার্গেট করেন এবং সেখানে আপনি কাজ করেন। তো সেই অ্যাপ্রোচ আমরা নেওয়ার চেষ্টা করলাম, যে বইটা দিয়ে একটা সেগমেন্টকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব, এই মানে পলিটিশিয়ানস, তারপরে অ্যাডমিনিস্ট্রেটরস, জাজেস অ্যান্ড থিংস লাইক দ্যাট। তো এটা তো একটা এক্সপেরিমেন্টাল একটা প্রচেষ্টা। দেখেন এখানে অনেক কিছু কিন্তু এক্সপেরিমেন্টাল, বাংলা, ইংলিশ, তারপরে এই মানে বাংলাদেশে তো আমি তো বাইরে পাবলিশিং একাডেমিক ওয়ার্ল্ডে করেছি, কিন্তু বাংলাদেশে তো আমার মানে অভিজ্ঞতা নাই। তো এটা একটা নতুন অভিজ্ঞতা হলো যে প্রচ্ছদটা দেখলেন, প্রচ্ছদটা কিন্তু এরকম ছিল না। প্রচ্ছদের ওই যে সার্কেলটা, এটা হলো ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড পপুলেশন। এখানে অনেকগুলি লাইন্স ছিল, প্রত্যেকটা পয়েন্টস থেকে অনেকগুলি লাইন্স ছিল, এবং তার মধ্যে দেখবেন একটা হলুদ লাইন, মানে লাইন অফ গাইডেন্স, মানে হাদিস তো লাইন অফ গাইডেন্স, গোয়িং থ্রু দ্য ওয়ার্ল্ড পপুলেশন, ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড পপুলেশন। তো সেটা আসে নাই। তো যাই হোক, ভবিষ্যতে হয়তো এটা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আমাদের উদ্দেশ্য হলো যে এটা তো আমরা এই প্রথম চ্যাপ্টার যেটা পড়লাম যে প্রশাসন, বিচার কার্য, এরপরে আমরা শিষ্টাচার চ্যাপ্টারটা পড়লাম। এটাও আরেকটা মানে মাইন আর কি, চমৎকার জিনিসপত্র এখানে আছে। এটা দিয়ে আপনার অনেক সুন্দর সুন্দর আপনার এই জাতীয় বই করা সম্ভব। ইমানের চ্যাপ্টার, মানে এগুলিকে আমাদের মানে অ্যাপ্রোচ হবে যে ইনোভেটিভলি, ক্রিয়েটিভলি, মানে অডিয়েন্সের জন্য যেন তাদের জন্য প্যালেটেবল হয় আর কি, তাদের জন্য পড়াটা সহজ হয়, ইন্টারেস্টিং হয়, এইভাবে প্রেজেন্ট করা। মাশাআল্লাহ এখানে সবাই তো খুব আপনার ইয়াং এবং ক্রিয়েটিভ, ইনোভেটিভ। তো আমরা যদি একটু চেষ্টা করি, আমরা কিন্তু এটা ক্যারি অন করতে পারি। সেটাই আমাদের ইচ্ছা, যে শরিয়া থেকে এটা কন্টিনিউ করুক আর কি। আমরা হাদিস পড়তে থাকব এবং ভাইরা বিভিন্ন চিন্তা করবেন, এবং এইভাবে কিছু কিছু ছোট ছোট বই যদি আমরা প্রডিউস করতে পারি এবং সেটা টার্গেট অডিয়েন্সকে পৌঁছায় দিতে পারি, আমাদের এটা ছোট্ট এফোর্টস আর কি। আমরা এটা নিজ স্ট্র্যাটেজি ফলো করছি। আমরা তো ওই মিডিয়া জায়ান্টসদের সাথে কম্পিট করতে পারবো না। এই ছোটো ছোটো এফোর্টস হয়তো একসময় সেটা মানে বড় অডিয়েন্সকে রিচ করতে পারবে আর কি। তো আমরা একটা নাম
ঠিক করেছি। দ্য ওয়ার্ল্ড ভিউ পাবলিশার, এটা এখন একটা নামেই আছে আর কি, এটা কোনো লিগ্যাল এন্টিটি না। দেখেন ওয়ার্ল্ড ভিউ মানে বেস্ট ওয়ার্ল্ড ভিউ কোথার থেকে আসছে? হাদিস কোরআন থেকে। সেই জন্য আমরা ভাবছি যে এখান থেকে আর কি বেস্ট ওয়ার্ল্ড ভিউজগুলো আসবে, সেই জন্য এই নামটা আছে। ভবিষ্যতে হয়তো শরিয়া এটাকে রেজিস্টার করে নেবে নন প্রফিট অর্গানাইজেশন হিসাবে, তখন সেটার মাধ্যমে হয়তো আমাদের ভবিষ্যৎ পাবলিকেশনসগুলি হতে পারবে আর কি। তো যাই হোক, অনেক সময় নিয়ে নিলাম, আপনারা অনেক ধৈর্য ধরে লম্বা সময় ধরে বক্তব্য শুনলেন। আমার কথার আগে অবশ্যই আমরা অনেক মূল্যবান, অনেক এনলাইটেনিং, অনেক ইন্সপায়ারিং আলোচনা শুনেছি। আর আমি সময় বাড়াবো না। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, শরিয়ার জন্য দোয়া করবেন, এবং দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র এফোর্টসকে কবুল করেন, এবং এর যে টার্গেট অডিয়েন্স তাদের মাঝে যেন এটা আমরা পৌঁছে দিতে পারি। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।